হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আমি শুরু করতে চলেছি স্টেট অফ মেটার্স। স্টেট অফ মেটার্স এর মধ্যে গ্যাস এবং লিকুইড, গ্যাসেস এবং লিকুইডস। তো প্রথমে আমরা শুরু করব যে ইন্টারমলিকুলার ফোর্সেস, তারপরে গ্যাসের বিভিন্ন সূত্র বা ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আজকে পড়ব যেটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স সম্বন্ধে পড়তে হবে। ইন্টারমলিকুলার ফোর্স। তো এই ইন্টারমলিকুলার ফোর্স বলতে বোঝায় দুটি মলিকুলের মধ্যে ইন্টারাকশন বা অ্যাট্রাকশন ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স বলতে বোঝায় দুটি অণুর মধ্যে আকর্ষণ বল। এই দুটি অণুর মধ্যে আকর্ষণ বলকে আমরা ইন্টারমলিকুলার ফোর্স বলবো। তো এই ইন্টারমলিকুলার ফোর্স কী হতে পারে? হতে পারে ডাইপোল ফোর্স, ডাইপোল ইন্ডিউসড ডাইপোল অ্যান্ড ডিসপারশন ফোর্সেস। হতে পারে ডাইপোল আকর্ষণ বল বা ফোর্স, আকর্ষণ বল। নাম্বার 2 হতে পারে ডাইপোল ইন্ডিউসড ডাইপোল আকর্ষণ বল। আর নাম্বার 3 ডিসপারশন ফোর্স বা ইন্ডিউসড ডাইপোল অ্যান্ড ইন্ডিউসড ডাইপোল আকর্ষণ বল। এটাকে আমরা ডিসপারশন ফোর্স বলবো, আকর্ষণ বল, বা এটাকে বলা হয় ইন্ডিউসড ডাইপোল আকর্ষণ বল। এই তিনটি আকর্ষণ বলকে আমরা একত্রে বলবো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বা ভ্যান ডার ওয়ালস ফোর্স বলা হয়। এই তিনটি ফোর্সকে আমরা একত্রে বলবো ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল। এই তিনটি ফোর্সকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল। এছাড়াও আমরা আর দুটি আকর্ষণ বল দেখব, আয়ন ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল, আর হাইড্রোজেন বন্ডিং। তো এই আকর্ষণ বলগুলিকে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমরা এই তিন প্রকারের আকর্ষণ বলটা দেখব, ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল ইন্ডিউসড ডাইপোল আকর্ষণ বল অ্যান্ড ডিসপারশন আকর্ষণ বা ইন্ডিউসড ডাইপোল আকর্ষণ বল। প্রথমে আসি ডাইপোল আকর্ষণ বল। এই ডাইপোল আকর্ষণ বল বলতে কি বোঝায়? ডাইপোল আকর্ষণ বল, ফার্স্ট নাম্বার 1, ডাইপোল আকর্ষণ বল। অর্থাৎ ডাইপোল বলতে বোঝায় যে সমস্ত মলিকুলগুলো পোলার অণুর সঙ্গে পোলার অণুর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলগুলো হয় ডাইপোল আকর্ষণ বল। তাহলে এখানে আকর্ষণ বল হবে পোলার অণুর সঙ্গে পোলার অণুর সঙ্গে
অণুর সঙ্গে আকর্ষণ বল। আকর্ষণ বল। তো দুটি পোলার অণুর মধ্যে যে আকর্ষণ বলটা হয় তাকে আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল বলতে পারি। ধরা যাক একটা পোলার মলিকুল, যেমন ধরো সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা HCl মলিকুল। ধরলাম HCl মলিকুল, এই হাইড্রোজেনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড রয়েছে Cl। তাহলে এই মলিকুলটা হাইড্রোজেন এবং Cl এর মধ্যে Cl বেশি ইলেকট্রোনেগেটিভ, এর ফলে বন্ধন ইলেকট্রন জোড় Cl এর কাছে থাকবে। এই জন্য Cl কিছুটা নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেন কিছুটা পজিটিভ চার্জ হয়ে পড়ে, তার কারণ Cl বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই মলিকুলকে আমরা বলবো পোলার মলিকুল। তো এই পোলার মলিকুলে দেখো, এই পোলার মলিকুলে এক প্রান্ত নেগেটিভ আর এক প্রান্ত পজিটিভ। তাহলে মলিকুলটাকে আমি ঠিক এই রকমভাবে কনসিডার করতে পারি, এই প্রান্তে নেগেটিভ আর এই প্রান্তে পজিটিভ। তাহলে এইরকম যদি অসংখ্য মলিকুল থাকে তাহলে মলিকুলগুলোর ঠিক নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে। কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে? দেখো, অ্যারেঞ্জমেন্টটা ঠিক এইরকমভাবেই হবে। এই মলিকুল নেগেটিভ পজিটিভ, এর পাশে মলিকুলটা ঠিক পজিটিভ নেগেটিভ আসবে, কারণ নেগেটিভ এন্ডের সঙ্গে পজিটিভ এন্ডের একটা আকর্ষণ বল কাজ করবে। এর পাশে যে মলিকুলটা থাকবে ঠিক এরকমভাবে এরকম পজিটিভ নেগেটিভ থাকবে, পাশে আবার মলিকুলটা পজিটিভ এবং নেগেটিভ থাকবে। এর পরে যে মলিকুল থাকবে ঠিক মলিকুলটা হবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ, আবার এখানটা নেগেটিভ পজিটিভ, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এইভাবে অ্যারেঞ্জমেন্ট হবে। এবং অ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য এই নেগেটিভ এবং পজিটিভ মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, এখানে যে আকর্ষণ বলটা কাজ করছে, এই আকর্ষণ বলকে আমরা বলবো ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স বা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। তাহলে এই আকর্ষণ বলগুলো বলা হয় ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। আকর্ষণ বল। তো এই আকর্ষণ বলটা দেখা যায় পোলার অণুগুলির ক্ষেত্রে। তাহলে আমরা দেখব যে ধরা যাক সালফার ডাইঅক্সাইড মলিকুল। এই সালফার ডাইঅক্সাইড মলিকুল হচ্ছে পোলার মলিকুল। এই গঠন দেখলে বোঝা যাবে যে সালফারের সঙ্গে ডাবল বন্ড অক্সিজেন রয়েছে, এখানে ডাবল বন্ড অক্সিজেন রয়েছে আর লোন পেয়ার রয়েছে। তাহলে মলিকুলটা পোলার। যেহেতু সালফারের তুলনায় অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন নেগেটিভ চার্জ এবং সালফার পজিটিভ চার্জ, অক্সিজেন নেগেটিভ চার্জ। তাহলে মলিকুলটাকে যদি আমরা এইভাবে আমরা কল্পনা করি তাহলে দেখো এই প্রান্তটা পজিটিভ চার্জ আর এই প্রান্তটা নেগেটিভ চার্জ। তাহলে মলিকুলকে আমি কম্পেয়ার করতে পারি জাস্ট লাইক এইরকম, দিস ইজ পজিটিভ অ্যান্ড সালফার অংশটা রয়েছে আর অক্সিজেন অংশ রয়েছে নেগেটিভ। তাহলে এই মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, দ্যাট ইজ দিস ইজ নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, এই আকর্ষণ বলটাই আমরা বলবো ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স, অর্থাৎ এটাকে আমরা ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল বলি। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। আকর্ষণ বল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা শুধুমাত্র পোলার অণুর ক্ষেত্রেই থাকবে। তারপর আমরা পড়ব ডাইপোল ইনডিউস ডাইপোল আকর্ষণ বল। নাম্বার 2, ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল আকর্ষণ বল। এখানে ডাইপোল বলতে বোঝায় পোলার অণু, অর্থাৎ পোলার অণু সঙ্গে আমরা দেখব ইনডিউস ডাইপোল হচ্ছে নন পোলার অণু। নন পোলার অণুকে পোলার করা হবে, অর্থাৎ পোলার অণুর সঙ্গে নন পোলার অণুর যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে আমরা বলবো
ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। ধরা যাক কোনো একটা মলিকুল পোলার, অর্থাৎ পোলার মলিকুল মানে আমরা দেখব যার এক প্রান্তে পজিটিভ আর অপর প্রান্তে নেগেটিভ থাকবে। ধরলাম এখানে একটা পজিটিভ এন্ড রয়েছে আর এই এন্ডটা নেগেটিভ। এর পাশে নন পোলার মলিকুল রাখা আছে। ধরলাম পোলার মলিকুলের সামনে একটা নন পোলার মলিকুল রাখা আছে। তো নন পোলার মলিকুল মানে মলিকুলের নেগেটিভ বা পজিটিভ এন্ড থাকবে না। তাহলে এই মলিকুলে দেখব কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং বাইরে ইলেকট্রন ক্লাউড থাকে। বাইরে ইলেকট্রন ক্লাউড, যেহেতু পজিটিভ অংশটা এই ইলেকট্রন ক্লাউডের খুব সামনে আছে, অর্থাৎ এটা ইলেকট্রন ক্লাউডের সামনে আছে, তাহলে পজিটিভ অংশ কী করবে? ইলেকট্রন ক্লাউডকে টানবে। তাহলে এই পজিটিভ অংশ ইলেকট্রন ক্লাউডকে টানবে। ইলেকট্রন ক্লাউডকে টানলে আমরা দেখব যে ইলেকট্রন ক্লাউডটা ডিস্টর্টেড হবে। ডিস্টর্টেড হয়ে দেখব যে নেগেটিভ পার্টগুলি অর্থাৎ ইলেকট্রন ক্লাউডগুলি বেশি করে পজিটিভ এন্ডের কাছে চলে এসেছে, অর্থাৎ এখানটায় নেগেটিভ চার্জ হয়ে পড়বে অ্যান্ড এইটা পজিটিভ চার্জ। তবে এই যে নেগেটিভ পজিটিভটা খুবই সামান্য, অল্প নেগেটিভ পজিটিভ হয়। তাহলে এই আয়নের এই ডাইপোল মলিকুলের সাহায্যে আমরা দেখব যে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়েছে। যখন ডাইপোল মলিকুল থাকবে না তখন কিন্তু নেগেটিভ বা পজিটিভ থাকবে না, অর্থাৎ এই ধরনের ডাইপোলকে বলবো আমরা ইনডিউসড ডাইপোল। যে কারণে একটা পোলার মলিকুলের সামনে যখন নন পোলার মলিকুল রাখা হয়েছে, এই পজিটিভ চার্জের ফলে ইলেকট্রন ক্লাউডকে টানার ফলে কী হয়? ইলেকট্রন ক্লাউড এই প্রান্তে চলে আসছে। ইলেকট্রন ক্লাউড এই পাশে চলে আসছে, এই ইলেকট্রন এই পাশে চলে আসছে। যখন ইলেকট্রন ক্লাউডটা এই পজিটিভ এন্ডে চলে আসে, তার মানে এই অংশে ইলেকট্রন ক্লাউড বেশি আর অপর অংশে ইলেকট্রন ক্লাউড কম। এর ফলে এই অংশটা নেগেটিভ আর অপর অংশটা পজিটিভ পরিণত হয়। আর এটাকেই বলা হয়, যখন নেগেটিভ অ্যান্ড পজিটিভ পরিণত হয়েছে ইন প্রেজেন্স অফ পোলার মলিকুল, তখন এই মলিকুলকে বলা হয় ইনডিউসড ডাইপোল। এটাকে বলা হয় ইনডিউসড ডাইপোল বলা হয়, ইনডিউসড ডাইপোল। এবার এই পজিটিভের সঙ্গে এখানে যে নেগেটিভ অংশটা আছে, এটার যে আকর্ষণ বলটা কাজ করে, এই আকর্ষণ বলগুলো হয় পোলার আকর্ষণ বল। পোলার ইনডিউসড আকর্ষণ বল। তবে এই আকর্ষণ বলের মানটা খুব কম হয় পোলার আকর্ষণ বলের তুলনায়, অর্থাৎ পোলার মলিকুল আকর্ষণ বল, দ্যাট ইজ ডাইপোল যে আকর্ষণ বল, তার তুলনায় এই মানটা কম হয়। যেমন আমরা বলতে পারি, যদি দেখা যায় যে HF মলিকুলের সামনে আমরা দেখছি একটা যে Cl2 অণু আছে, তাহলে HF মলিকুলের সামনে যদি Cl2 অণু রাখা হয়, আমরা কি দেখব যে HF মলিকুল এখানে রয়েছে। তো HF মলিকুলে হাইড্রোজেন পজিটিভ চার্জ অ্যান্ড F নেগেটিভ। তাহলে এখন Cl মলিকুল রাখা আছে, Cl নন পোলার মলিকুল, কোনো চার্জ নেই। তাহলে এই পজিটিভ চার্জের ফলে ইলেকট্রন ক্লাউড এই প্রান্তে বেশি সরে আসবে, অর্থাৎ পোলারাইজেবিলিটি বেশি হবে। তাহলে বেশি হলে এখানে কিছুটা নেগেটিভ চার্জ আর অপর প্রান্তে কিছুটা পজিটিভ চার্জ হবে। আর এই আকর্ষণ বলকে আমরা বলবো পোলার অর্থাৎ ডাইপোল ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এই ফোর্সটা দেখা যায়, আমরা দেখব যে পোলার এবং নন পোলার মলিকুলের ক্ষেত্রেই দেখা যায়। এই ফোর্সটা তখনই বাড়বে যখন মলিকুলের সাইজ বেশি হবে, কারণ আমরা জানি যত বেশি মলিকুলার সাইজ বেশি হবে ততই কিন্তু ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্টেড করা যায় ভালো, অর্থাৎ মলিকুল পোলারাইজেবিলিটি বাড়ে। আমরা কি জানি, সাইজ বৃদ্ধি পেলে ইলেকট্রনের পোলারাইজেবিলিটি বাড়ে। যত সাইজ বৃদ্ধি পাবে পোলারাইজেবিলিটি
বৃদ্ধি পায়। অর্থাৎ ইলেকট্রন ক্লাউড বেশি করে ডিস্টর্টেড হবে, আর যত বেশি ইলেকট্রন ক্লাউড ডিস্টর্টেড হবে ততই অ্যাট্রাকশন ফোর্স বাড়বে। মানে ধরা যাক আমরা HF মলিকুলের সামনে যদি আমরা ফ্লোরিন FF মলিকুল রাখা হয়, আবার HF এর সঙ্গে যদি এখানে Br রাখা হয়, তাহলে যেহেতু Br এর সাইজ অনেকটাই লার্জ ফ্লোরিনের সাইজের তুলনায়, তাহলে এখানে বেশি করে ইলেকট্রন ক্লাউডটা ডিস্টর্টেড হবে। তো এই মাইনাস রয়েছে এখানে পজিটিভ চার্জ, তাহলে এখানে বেশি করে পজিটিভ, আর এখানটায় নেগেটিভ আসবে, এখানেও পজিটিভ আসবে আর নেগেটিভ, নেগেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তো এখানে আমরা এক্সপ্লেন করতে যে মাইনাস রয়েছে, মাইনাস থাকার পরে কি এখানে ইলেকট্রন ক্লাউড রয়েছে, ইলেকট্রন বিকর্ষণ করছে, বিকর্ষণ করলে ইলেকট্রন ক্লাউড এই ডান দিকে সরে আসে, আসার পর এটা নেগেটিভ চার্জ পরিণত হয় আর এই অংশ পজিটিভ চার্জ। এর ফলে যে আকর্ষণ বলটা কাজ করছে এই আকর্ষণ বলগুলো হয় ডাইপোল ইনডিউস ডাইপোল আকর্ষণ বল। আর এখানে যে আকর্ষণ বলটা কাজ করছে এই আকর্ষণ বলটাও বলা হয় পোলার বা ডাইপোল ইনডিউস ডাইপোল আকর্ষণ বল। তো আমরা সাইজ বৃদ্ধি পেলে পোলারিটি বৃদ্ধি পাবে, তার মানে আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে, কারণ যত বেশি পোলারিটি বাড়বে ততই কিন্তু ইলেকট্রন ক্লাউড বেশি করে ডিস্টর্টেড হবে, তার মানে বেশি করে চার্জ সৃষ্টি হবে আর বেশি করে অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, তাহলে আকর্ষণ বল বেশি হবে। এরপর আমরা দেখব নাম্বার 3 ফোর্স, ডিসপারশন ফোর্স বলা হয়। ডিসপারশন ফোর্স বলা হয় বা এটাকে লন্ডন ফোর্স বলা হয়। লন্ডন ফোর্স, এই লন্ডন ফোর্সটা হচ্ছে নন পোলার মলিকুলের মধ্যে আকর্ষণ বল, দ্যাট ইজ এটাকে বলা হয় ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল। অর্থাৎ এই ইনডিউসড ডাইপোল আকর্ষণ বলটা নন পোলার মলিকুলের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ দুটি নন পোলার মলিকুলের ক্ষেত্রে যে আকর্ষণ বলটা কাজ করে তাকে আমরা ডিসপারশন ফোর্স বলতে পারি, লন্ডন ফোর্স বলতে পারি, অথবা ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। নন পোলার অণুর মধ্যে যে আকর্ষণ বলটা থাকে, আকর্ষণ বল থাকে তা হলো এই ডিসপারশন ফোর্স। তাহলে এখানে ডিসপারশন ফোর্সটা নন পোলার মলিকুলের ক্ষেত্রে থাকবে, রাইট? তো নন পোলার মলিকুল আমরা দেখতে পারি বিভিন্ন মলিকুল নন পোলার মলিকুল হয়। তো এই নন পোলার মলিকুলের ক্ষেত্রে আমরা দেখব যে ডিসপারশন ফোর্সটা রয়েছে বা লন্ডন ফোর্স রয়েছে। সাপোজ Br2 মলিকুল, এই Br2 মলিকুল এখানে নন পোলার, আর পাশে যদি একটা Br2 মলিকুল থাকে তাহলে সেটাও নন পোলার। তো এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে এই আকর্ষণ বলটাকে আমরা বলবো ডিসপারশন ফোর্স, রাইট? তো এইখানে এই ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স কাজ করছে। তো কিভাবে এই ফোর্সটা ডেভেলপ হয় বা উৎপন্ন হয় কিভাবে? ধরা যায় একটা নন পোলার মলিকুল আর পাশে একটা নন পোলার মলিকুল রয়েছে। এই মলিকুলের কেন্দ্রে পজিটিভ চার্জ এবং বাইরে ইলেকট্রন ক্লাউড রয়েছে, বাইরে ইলেকট্রন ক্লাউড, এবং ইলেকট্রন ক্লাউডগুলো মুভিং। যদি কোনো এক কারণে ইলেকট্রন ক্লাউড কোনো এক প্রান্তে বেশি হয়ে যায় আর অপর প্রান্তে কম হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গেই মলিকুলটা কিছুটা পোলারিটি পায়। যদি কোনো কারণে ইলেকট্রন ক্লাউড কোনো এক প্রান্তে
কিছুটা বেশি হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন ক্লাউড বৃদ্ধি ঘটে বা ইলেকট্রন ক্লাউডের পরিমাণটা বেশি হচ্ছে, তখন সেই প্রান্তে নেগেটিভ আর অপর প্রান্তে পজিটিভ। তার মানে এখানটায় এই প্রান্তে বেশি করে ইলেকট্রন ক্লাউড আর সরে এসেছে এই প্রান্তে বেশি ইলেকট্রন ক্লাউড। তাহলে কি দেখব? তাহলে দেখব এই মলিকুলটা তাৎক্ষণিকভাবে একটা পোলার মলিকুল হয়ে গেছে, দ্যাট ইজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এর পাশে যে মলিকুলটা ছিল সেটা নন পোলার মলিকুল। তো যখনই এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, এই পজিটিভ চার্জ এই মলিকুলে কিছুটা ইলেকট্রন ক্লাউড টানবে, টেনে ইলেকট্রন ক্লাউডকে বিকৃত করার চেষ্টা করবে। তাহলে বিকৃত করার চেষ্টা করলে আমরা দেখব যে ইলেকট্রন ক্লাউড এই প্রান্তে নেগেটিভ আর অপর প্রান্তে পজিটিভ হয়ে গেছে। এবার এই যে নেগেটিভ পজিটিভ সৃষ্টি হয়েছে, এদের মধ্যে যে আকর্ষণটা কাজ করছে, এই আকর্ষণকে বলা হয় ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স বলা হয়। এইটাকেই বলা হয় ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স বলা হয়, লন্ডন ফোর্স বলা হয়। তাহলে এই লন্ডন ফোর্সটা বা ডিসপারশন ফোর্সটা শুধুমাত্র দেখব যে সমস্ত মলিকুল নন পোলার মলিকুল তাদের মধ্যে এই ফোর্সটা থাকে। তাহলে আমরা এটাও দেখব যে মলিকুলের সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই লন্ডন বা ডিসপারশন ফোর্সটা বৃদ্ধি পায়। কেন? তাহলে প্রথমে আমরা অ্যাটম দিয়ে ভাবি। ধরলাম হিলিয়াম অ্যাটম। তাহলে হিলিয়াম অ্যাটমের সাইজ ছোট, তার কেন্দ্রে পজিটিভ চার্জ রয়েছে। তাহলে এই হচ্ছে হিলিয়াম অ্যাটম He, পাশে আরেকটা হিলিয়াম অ্যাটম রয়েছে, তার কেন্দ্রে পজিটিভ চার্জ Ac। এই হিলিয়াম অ্যাটমের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে তাকে আমরা ডিসপারশন ফোর্স বলি। তাহলে কিভাবে হবে? দেখো, হিলিয়ামের বাইরে কক্ষে ইলেকট্রন ক্লাউড রয়েছে, আর ইলেকট্রন ক্লাউড হলো মুভিং, মানে ঘুরছে। কোনো এক কারণে যদি ইলেকট্রন ক্লাউড এই প্রান্তে বেশি হয়ে যায়, তাহলে তখন কিছুটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে আর এই প্রান্তে পজিটিভ চার্জ। আর এই পজিটিভ চার্জ সৃষ্টি হওয়ার কারণেই অপর যে অ্যাটম রয়েছে ওই অ্যাটমে ইলেকট্রন ক্লাউডকে টানবে। এই টানলে এখানটাও কিছুটা নেগেটিভ চার্জ আর এখানে কিছুটা পজিটিভ সৃষ্টি হবে। আর এই নেগেটিভ পজিটিভ মধ্যে যে আকর্ষণ কাজ করছে সেটাই হচ্ছে আমাদের ডিসপারশন ফোর্স। এবার আমরা হিলিয়ামের সঙ্গে যদি আমরা তুলনা করি জেননের সাইজ হিলিয়ামের তুলনায় বেশ বড়, এই সাইজ বড়। তাহলে সাইজ বড় হলে আমরা দেখব এই পজিটিভ চার্জ রয়েছে কেন্দ্রে এবং বাইরে ইলেকট্রন ক্লাউড রয়েছে। সাইজ বড়ার জন্য ইলেকট্রন ক্লাউড আর নিউক্লিয়াসের দূরত্ব বেশি হওয়ার জন্য নিউক্লিয়াস বাইরে করে ইলেকট্রন ক্লাউডকে টাইটভাবে ধরে রাখতে পারে না। এর ফলে কী হয়, ইলেকট্রন যে বাইরে কক্ষে বা বাইরে ইলেকট্রন ক্লাউডকে বেশি করে ধরে রাখতে পারছে না, এর ফলে বাইরে ইলেকট্রন ক্লাউডগুলো বেশি করে ডিস্টর্টেড হবে, বেশি করে ডিস্টর্টেড হবে। তার মানে টাইটভাবে ধরে রাখতে পারছে না, তাহলে ইলেকট্রন ক্লাউডগুলো বেশি করে ডিস্টর্টেড হতে পারে। যদি কোনো কারণে যেহেতু ধরে রাখতে পারছে না, তাহলে কোনো কারণে ইলেকট্রন ক্লাউড যদি এই পাশটা বেশি চলে আসে নেগেটিভ আর অপর প্রান্তে পজিটিভ, রাইট? এবার এই যে পজিটিভ সৃষ্টি হলো, এর ফলে কী হয়, পাশে থাকা অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে টানবে এবং বেশি করে টানবে। বেশি টানার কারণ হচ্ছে এর যে কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে এবং বাইরে ইলেকট্রন ক্লাউডকে খুব লুজলি বাউন্ড রয়েছে, আলগাভাবে রয়েছে। আর আলগাভাবে থাকার জন্য পাশের থাকা অ্যাটমের পজিটিভ চার্জ বেশি করে ইলেকট্রন ক্লাউডকে টানবে। টানলে আমরা দেখব যে এখানটায় নেগেটিভ চার্জ এবং অপর প্রান্তে পজিটিভ চার্জ। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে দেখো, হিলিয়ামের সাইজ যখন ছোটো আছে তাহলে ইলেকট্রন ক্লাউডগুলো বেশি করে ডিস্টর্টেড হতে পারবে না, কারণ নিউক্লিয়াস এই ছোটো সাইজ হওয়ার জন্য ইলেকট্রন ক্লাউডকে তীব্রভাবে আকর্ষণ করে থাকে। ফলে এখানে ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশন খুব বেশি হবে না। এর ফলে নেগেটিভ পজিটিভ যে অংশটা সৃষ্টি হয়েছে সেই পরিমাণটা কম থাকবে। কিন্তু সাইজ বৃদ্ধি পেলে ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশন বেশি হবে এবং সঙ্গে সঙ্গে নেগেটিভ পজিটিভ পার্টের মানটাও বাড়বে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এখানে আকর্ষণটা বেশি হবে, তার কারণ ইলেকট্রন ডিস্টরশন বেশি হয় বা ইলেকট্রনের বিকৃতি বেশি হয়, পোলারাইজিবিলিটি বেশি হয়। তাহলে এখানে আকর্ষণটা বেশি, কারণ ইলেকট্রন ক্লাউডগুলো বেশি করে সরে যেতে পারবে, আকর্ষণ বেশি। তাহলে এই আলোচনা থেকে বুঝলাম যে সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স বা ভ্যান ডের ওয়ালস ফোর্স বৃদ্ধি পাবে। তাহলে সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে
সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখব আকর্ষণ বল বেশি হবে। সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আকর্ষণ বেশি হবে। তাহলে আমরা দেখব যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এবং জেনন। তাহলে টপ টু বটমের দিকে আসলে যেহেতু সাইজ বৃদ্ধি পাচ্ছে তাহলে এদের আকর্ষণ বৃদ্ধি পাবে। তাহলে জেননের ভ্যান ডের ফোর্স বেশি হবে, তারপরে ক্রিপ্টন, তারপরে আর্গন, তারপর নিয়ন এবং লাস্ট হিলিয়াম। অর্থাৎ জেনন অ্যাটমের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি, তারপরে ক্রিপ্টন অ্যাটমের মধ্যে আর্গন, নিয়ন এবং হিলিয়াম। তাহলে এদের অ্যাট্রাকশন ফোর্স বেশি। তাহলে এই হলো মলিকুলার ফোর্স। তাহলে এই মলিকুলার ফোর্সে আমরা কিছু দেখব, তার অ্যাপ্লিকেশন দেখব, কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট আমরা দেখতে পারি মলিকুলার ফোর্সের কারণে। যে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট কীভাবে পরিবর্তন হবে এটা আমরা দেখতে পারি। আমরা এক্সাম্পল বলতে পারি CH4, মিথেন, ইথেন অ্যান্ড প্রোপেন। এই তিনটে মলিকুলের কার বয়েলিং বা মেল্টিং পয়েন্ট বেশি। তাহলে ফার্স্ট ভাবতে হবে মিথেন মলিকুল, এই CH4 মিথেন মলিকুল এবং মিথেন মলিকুল CH4 রয়েছে। ইথেন মলিকুলের সাইজটা আরও বেশি বড়, কারণ লং চেন রয়েছে ইথেন বন্ড ইথেন এবং তার পাশে একটা ইথেন মলিকুল আছে। আমাকে ইন্টারমলিকুলার ফোর্স এখানে কম্পেয়ার করতে হবে। এবং প্রোপেন মলিকুল আছে CH3 বন্ড CH2 বন্ড CH3, এর সঙ্গে আর একটা মলিকুল আছে প্রোপেন CH3 বন্ড CH2 বন্ড CH3। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে সাইজ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মলিকুলে ইন্টার মলিকুলার ফোর্স বৃদ্ধি পায় বা ভ্যান ডের ওয়ালস ফোর্স বৃদ্ধি পায়। এই সমস্ত ফোর্সগুলিকে আমরা ভ্যান ডের ওয়ালস ফোর্স বলবো। যেহেতু এটা সাইজ বেশি তাহলে এখানে ফোর্সটা সবচেয়ে বেশি হবে। এখানে ফোর্স বা আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে আমরা বলবো ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডের ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স বেশি, সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম এই মিথেন মলিকুল, কারণ সাইজ ছোট। তো সাইজ ছোট হওয়ার জন্য ভ্যান ডের ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স সবচেয়ে কম। আর এইখানটা দেখব মিডলে রয়েছে। তাহলে এখানে যদি ফোর্স বেশি হয় তাহলে দুটো মলিকুলকে সেপারেট করার জন্য হাই এনার্জি প্রয়োজন। তাহলে এই মলিকুলকে সেপারেট করার জন্য উচ্চ তাপশক্তি প্রয়োজন। আর এই মলিকুলকে সেপারেট করার জন্য খুব কম এনার্জির প্রয়োজন হবে, দ্যাট ইজ কম তাপশক্তির প্রয়োজন। তাহলে যেখানে বেশি তাপশক্তির প্রয়োজন মলিকুলকে সেপারেট করার জন্য, সেখানে দেখব মেল্টিং বা বয়েলিং পয়েন্ট বেশি, দ্যাট ইজ এমপি বা বিপি বেশি হবে। আর এখানে এমপি বা বিপি কম হবে। তাহলে তিনটে মলিকুলকে আমরা তুলনা করলে দেখব যে প্রোপেন মলিকুলের বয়েলিং পয়েন্ট বেশি, তারপরে ইথেন মলিকুল, তারপরে মিথেন মলিকুল।
এদের বয়েলিং পয়েন্ট অর্ডার কিন্তু এইরকম অর্ডারে আসবে। আবার আমরা কম্পেয়ার করতে পারি যে হাইড্রোজেন সালফাইড, এই চারটি মলিকুলের বয়েলিং পয়েন্ট কী হবে। তাহলে এখানে দেখা যাক হাইড্রোজেনগুলো প্রত্যেকটা সাইজ সেম, কিন্তু সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলোরিয়াম আছে। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলোরিয়াম, যতই একটা গ্রুপের উপর থেকে নিচে আসা যাওয়া যায় ততই সাইজ বৃদ্ধি পায়, আর সাইজ বৃদ্ধি পেলে তার আকর্ষণ বলটা বেশি হবে। তাহলে মলিকুলের মধ্যে মলিকুল আকর্ষণ বল বেশি হয় H2PO, তারপরে H2TE, তারপরে H2Ac, তারপরে H2S। যেহেতু আকর্ষণ বলটা বেশি এখানে, তাহলে দেখব এদের বয়েলিং পয়েন্ট অর্ডারটাও একই অর্ডারে আসবে। কারণ যে মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি হয়, সেই মলিকুলকে সেপারেট করার জন্য বেশি তাপশক্তি প্রয়োজন হয়, তার মানেই তাদের বয়েলিং পয়েন্ট বেশি হবে। আমরা আরও দেখব যে এইরকম মলিকুল আছে। ধরো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, পেন্টের মলিকুল। CH3 বন্ড, এখানে CH3 বন্ড CH3, এখানে দেখব নিও পেন্টেন মলিকুল। এই দুটো মলিকুলের মধ্যে কার অ্যাট্রাকশন বেশি হবে? দেখো এই মলিকুলের সাইজটা বেশি, আর এই মলিকুলের সাইজটা ছোট। যেহেতু এটা সাইজ বেশি আছে, তাহলে এখানে ভ্যান্ডাল ফোর্স বেশি হবে, আর ভ্যান্ডাল ফোর্স হলে এর কিন্তু বয়েলিং পয়েন্ট বেশি হবে। তাহলে এইভাবে আমরা মলিকুলের সাইজের ওপর নির্ভর করে মলিকুলের আকর্ষণ বলটাকে আমরা বিচার করে তার বয়েলিং পয়েন্ট ক্যালকুলেট করতে পারি। এবার আসবো স্টেট অফ ম্যাটার, পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা কোন বিষয়ের উপর নির্ভর করে? পদার্থের অবস্থা নির্ভর করে দুটি ফ্যাক্টর উপর, এক থার্মাল এনার্জি আর দুই ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে স্টেট অফ ম্যাটার বা পদার্থের অবস্থা দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে থার্মাল এনার্জি, আর নাম্বার 2 আমরা দেখব ইন্টারমলিকুলার ফোর্স। এই দুটো ফ্যাক্টর উপর নির্ভর করে। ইন্টারমলিকুলার ফোর্স আমরা একটু আগে আলোচনা করলাম যে মলিকুলের মধ্যে আকর্ষণ বল, আর থার্মাল এনার্জি মলিকুলের যে এনার্জি রয়েছে, অর্থাৎ সেই এনার্জিকে আমরা থার্মাল এনার্জি বলবো। তো প্রথমত আমরা দেখব যে মলিকুলার ফোর্স বেশি হচ্ছে থার্মাল এনার্জির তুলনায়, আবার এটাও হতে পারে থার্মাল এনার্জি বেশি মলিকুলার ফোর্সের তুলনায়। তাহলে এখানে অণুর মধ্যে আকর্ষণ বল বেশি, এই দুটো অণু রয়েছে তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স রয়েছে, দুটি অণুর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স, এই ফোর্সের মানটা বেশি। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স বেশি। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স যখন বেশি হচ্ছে কখন না থার্মাল এনার্জির তুলনায়, অর্থাৎ তাপীয় শক্তি। তাহলে এই থার্মাল এনার্জির তুলনায় যখন ইন্টারমলিকুলার ফোর্স বেশি, তখন আমরা দেখব এনার্জি দিয়ে এই ফোর্সটাকে আমরা ভাঙতে পারবো না। তার মানে যেহেতু ফোর্স বেশি, থার্মাল এনার্জি দিয়ে আমরা ফোর্সটাকে ভাঙতে পারবো না। তো এর ফলে কী দেবে, মলিকুলগুলো অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে পরস্পর যুক্ত থাকবে। তখন এই অবস্থাকে বলি আমরা সলিড অবস্থা, অর্থাৎ সলিড স্টেট। তার মানে সলিড স্টেট আমরা দেখব যে ইন্টারমলিকুলার ফোর্সের খুব বেশি হয় থার্মাল এনার্জির তুলনায়, অর্থাৎ সাধারণ উষ্ণতায় ইন্টারমলিকুলার ফোর্স মলিকুলের আকর্ষণকে ভাঙতে পারছে না। এর ফলে মলিকুলগুলো একে অপরের সঙ্গে অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে সংযোজিত অবস্থা থাকে, এবং সেই সংযোজিত অবস্থায় সলিড স্টেট বলা হয়। নাম্বার 2 হতে পারে যে মলিকুলের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স রয়েছে, এই ফোর্সের মানটা খুবই দুর্বল,
অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্সটা খুবই দুর্বল, মানে ফোর্সটা অনেক কম, ফোর্সটা কম, এবং তার থেকে বেশি হয়ে গেছে থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি বেশি। যেহেতু থার্মাল এনার্জি বেশি, তাহলে সাধারণ উষ্ণতায় এই ফোর্সটা সহজে ভেঙে যায়। সাধারণ উষ্ণতায় সহজে ভেঙে যায়। যখন সাধারণ উষ্ণতা সহজে ভেঙে যাবে, তখন এই দুটো মলিকুল একে অপরের সঙ্গে যুক্ত থাকবে না। তখন মলিকুল একক রূপে অবস্থান করবে, অর্থাৎ ডিসক্রিট মলিকুল হিসেবে থাকবে। তখন এই অবস্থাকে বলা হয় গ্যাস অবস্থা, কারণ গ্যাস অবস্থায় মলিকুলগুলো ডিসক্রিট মলিকুল হিসেবে থাকে। এবং সলিড এবং গ্যাসের মিডিল যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে লিকুইড। তাই তরল অবস্থায় দেখব সলিড এবং গ্যাসের মিডিল একটা অবস্থা রয়েছে। তাই সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স বেশি হবে থার্মাল এনার্জির তুলনায়, সহজে এই ফোর্সটাকে ভাঙা যাবে না। আর গ্যাসের ক্ষেত্রে দেখব ফোর্সটা কম আছে, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স কম আছে, থার্মাল এনার্জি বেশি, যার ফলে থার্মাল এনার্জিতে ওই ফোর্সগুলোকে বিয়োজন করছে এবং মলিকুলগুলো একক রূপে বা ডিসক্রিট মলিকুল হিসেবে আচরণ করছে, তখন আমরা গ্যাস বলি। এবং তরলের ক্ষেত্রে দেখব এদের দুটোর মাঝামাঝি হবে, রাইট। আমরা এখন এই চ্যাপ্টারে গ্যাস চ্যাপ্টারে পড়ব, যেখানে দেখব তাদের ইন্টারমলিকুলার ফোর্সটা খুব কম হয় থার্মাল এনার্জির তুলনায়। এর ফলে মলিকুলগুলো একক রূপে আচরণ করে এবং ডিসক্রিট এবং মলিকুলের মধ্যে এক কাইনেটিক থাকবে, এক যা স্থির থাকবে না।